অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল 1 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে মডেল 1, যেটা তোমাদের আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল রয়েছে, এর প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। আর একটা কথা বলে দিই, আমরা এর আগে তোমাদের টার্গেট প্রশ্ন সংকলন যেটি বইটি রয়েছে, ঠিক তোমাদের এই রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মতো ওখানেও কিছু প্র্যাকটিস সেট রয়েছে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করছি। যাদের কাছে টার্গেট প্রশ্ন সংকলন নেই তারাও আমার মতে তোমরা ও ক্লাসগুলোও দেখো, ওখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের এখানেও প্র্যাকটিস হবে। তার আগে আমরা যেমন সেকেন্ড পরীক্ষাতে করেছিলাম, আগে থিওরি ক্লাস, তারপরে আমরা তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো নিয়ে চলে এসেছিলাম। ঠিক একই রকমের আমরা এই তৃতীয় পরীক্ষার জন্য শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি প্রশ্ন সংকলনটা শুরু করে ফেলেছি। আজকে আমরা এই প্রশ্ন বিচিত্রাটা মানে রায়মার্টিনের শুরু করতে যাচ্ছি। আর যারা ক্লাসে নতুন তাদের জন্য রুটিনটা একবার, ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে তোমরা কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই। আচ্ছা, তাহলে আমরা আর বিশেষ দেরি না করে আমরা এবার ক্লাসটি নিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হলো, এই 3.1 আমরা পরিমাপ করতে পারি, 4.5 পরিমাপ করা যায়, কিন্তু 3.12 এটাই কেবলমাত্র পরিমাপ করা সম্ভব নয় আমরা যে স্কেল ব্যবহার করে থাকি সেই স্কেলের দ্বারা। তাহলে অপশান সি সঠিক উত্তর। পরবর্তী, বলের মাত্রিয় সংকেতটি হলো, বলের মাত্রিয় সংকেতটি এম এল ইনভার্স T⁻²। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে কি বলছে দেখে নেব। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি পৃষ্ঠটান। পরবর্তী, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে থাকে ইলেকট্রন। আচ্ছা, তারপরে বলছে 1 মোল NH3। আচ্ছা, এটা একটু অ্যান্সারটা এখানে আমরা দেখে নিই। 1 মোল NH3 এর ভর কত? তো NH3 এর আণবিক ভর আমরা প্রথমত নির্ণয় করব। আণবিক ভর N এর হয়ে থাকে 14 এবং H এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ করলাম, 14 প্লাস 1 3 3 সমান আমরা পাচ্ছি 17 গ্রাম। আর এখানে 1 মোলের কথা বলেছে, আমরা জানি 1 মোল সমান যে কোনো গ্যাসের আণবিক ভর, তাহলে এখানে 1 মোল সমান হয়ে যাবে 17 গ্রাম। আমরা আণবিক ভরটা আগেই নির্ণয় করে ফেলেছি, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা তাহলে এখানে 17 গ্রাম মার্ক করে নেব। পরবর্তী বলছে, শক্তি হলো, শক্তি কার্য করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি। নেক্সট বলছে, বাষ্প তরলে ঘনীভূত হলে তাপ উৎপন্ন করে থাকে, এটি হবে কোথায়? তাপ উৎপন্ন করে। তারপরে বলছে, সোনার প্রস্তুতিতে ব্যবহৃত হয় শব্দ তর শব্দ। নেক্সট, কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়ে থাকে ড্যাশ এর দ্বারা, এই যে সেপারেটরি ফানেলের সাহায্যে। ওকে। পরবর্তী প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে? 4 ডিগ্রি সেলসিয়াস। এরপরের বলছে, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জ বর্ণ হয় হলুদ। নেক্সট, একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী
সেটি হলো NH3 মানে অ্যামোনিয়া। এটি হচ্ছে ক্ষারকীয় ধর্মী হয়ে থাকে। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গোবার লবণের দ্রাব্যতা কত? আচ্ছা, এটি হচ্ছে অপশান ডি হয়ে যাবে। এখানে একটু পিডিএফে কেটে গিয়েছে, যেটির উত্তর 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমরা এখন একের দাগগুলো মানে এমসিকিউগুলো কমপ্লিট করলাম। এরপরে আমরা গ্রুপ বি, যেখানে 2 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন বলছে প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি? এটি একটি ভেক্টর রাশি। তারপরে বলছে একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। এটি হয়ে যাবে আণবিক গুরুত্ব, এবং আমরা বলতে পারি আণবিক গুরুত্ব ছাড়াও আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব, ওকে, যে কোনো একটা দিতে পারো। নেক্সট বলছে টর কোন ভৌত রাশির একক? এটি হচ্ছে চাপের। নেক্সট একটি মিশ্র গতির উদাহরণ দাও। চলন্ত গাড়ির চাকা। ওকে, নেক্সট বলছে সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত? সেটি হচ্ছে 0। তারপর বলছে 1 HP মানে হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। পরে বলছে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হয়ে থাকে 0। নেক্সট শব্দ তরঙ্গের প্রকৃতি কেমন? এটি অনুদৈর্ঘ্য প্রকৃতির হয়ে থাকে, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে এটি আমরা লিখতে পারি যে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি তোমরা এখানে শুধুমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গ লিখো তাহলেও কোনো সমস্যা নেই। নেক্সট কর্ণপটহের কাজ কি? এর কাজ হচ্ছে শব্দকে মধ্যকর্ণে পৌঁছে দেওয়া। মধ্যকর্ণে পৌঁছে দেওয়া। ওকে, নেক্সট বলছে এসআইতে আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি ইন্টু কেলভিন, বা আমরা লিখতে পারি জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, নেক্সট পদার্থের অবস্থানান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান হয়ে থাকে? এটি লীন তাপ। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। বলছে প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হয়ে থাকে? নিউক্লিয়ন। কেন? কারণ এরা দুজনে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে। তারপরে বলছে পরমাণুর মধ্যে সবথেকে ভারী কণাটির নাম কি? এটি হচ্ছে নিউট্রন। ওকে, নেক্সট এরপরে, আচ্ছা, এটা একটা অঙ্ক দিয়েছে, অ্যান্সারটা দেখে নিই আমরা। এসটিপিতে 2 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তো এসটিপিতে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড CO2 এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। এটা আমরা থিওরিতে জেনে এসেছি। তাহলে এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত হবে?
22.4 বাই 1 ইন্টু 2 ঐকিক নিয়মের মতো। তাহলে এটি গুণ করলে পেয়ে যাব যে 2 4 8, দশমিকে দশমিক চলে এলো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে 44.8 লিটার। নেক্সট, আচ্ছা নেক্সট তারপরেও একটি অঙ্ক রয়েছে, এটি একটা অ্যান্সারটি দেখে নিই। 2 মোল N2 মানে নাইট্রোজেনের অণুর সংখ্যা কত? তো 1 মোল আমরা নাইট্রোজেনকে N2 করে দিই, N2 এর অণুর সংখ্যা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 2 মোল N2 এর অণুর সংখ্যা কত? হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 1 ইন্টু 2। আমরা এটা ক্যালকুলেশন করার জন্য এই 6.022কে 2 দিয়ে গুণ করে নেব। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0, দশমিকে দশমিক চলে এলো, 2 6 12, এত ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন দিয়ে দিলাম। একে আমরা আরও একভাবে লিখতে পারি যে 1.2044 ইন্টু 10⁻24। এদিকে যেমন একটি সংখ্যা সরিয়েছি, মানে একটি সংখ্যার পরে দশমিক দিয়েছি, ঠিক সেই রকমই এর 10 এর মাথাতে 1 বাড়িয়ে দিয়েছি। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে লিখে দিতে পারো তোমরা ওইটাই। আচ্ছা নেক্সট বলছে কলয়েডের দ্রবণ সমসত্ব না অসমসত্ব? এটি হচ্ছে অসমসত্ব হয়ে থাকে। নেক্সট বলছে একটি ইমালশন কারকের উদাহরণ দাও। যেমন আমরা বলতে পারি দুধের ইমালশন কারক হলো প্রোটিন। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তী আমরা কোশ্চেনে যাচ্ছি যে প্রশম দ্রবণের pH এর মান কত? 7। নেক্সট, ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কী রূপ হয়ে থাকে? তো সেটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যে নীল রঙের। নেক্সট, কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন হয়ে থাকে? এটি হচ্ছে আংশিক পাতন। তারপরে চিনির দ্রবণ থেকে মিছরি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? এটি বীজ বা সিড কেলাস পদ্ধতিতে। নেক্সট, বৃষ্টির জল মৃদু জল না ক্ষার জল হয়ে থাকে? এটি মৃদু জল। তারপরে বলছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? H+ আয়ন উপস্থিত থাকে। ওকে, নেক্সট, আচ্ছা নেক্সট আমরা এখন মোটামুটি 2 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। গ্রুপ বি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন বলছে উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন? এই যে খুব সুন্দরভাবে অ্যান্সারটি দেওয়া রয়েছে, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। 20 মিটার উঁচু জলস্তম্ভের চাপ নির্ণয় করো। যেখানে জি সমান দেওয়া রয়েছে 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এবং জলের ঘনত্ব বলছে 1000 কেজি মিটার কিউব। প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের প্রথমত তুলে নিতে হবে। এখানে এইচ এর মান বলেছে 20 মিটার এবং তার সঙ্গে বলেছে চাপ নির্ণয় করো, চাপ সমান জিজ্ঞাসা চিহ্ন। তারপরে বলেছে জি সমান 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। নেক্সট বলছে যে ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, ডি সমান 1000 কেজি
মিটার টু দি পাওয়ার -3। ওকে, এখন আমরা যে সমীকরণটা জানি, যে আমরা জানি পি সমান এইচ ডিজি। এইচের মান কত? 20। ডি এর মান কত? 1000 ইন্টু জি এর মান কত? 10। এখন এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 2। 1 2 3 4 5টি শূন্য রয়েছে, আমরা 2-এর পিঠে 5টি শূন্য দিয়ে দিলাম। ওকে, 3 2 5। একে আমরা লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। কেন 5 দিচ্ছি? কারণ 5টি শূন্য রয়েছে বলে এত। আচ্ছা, চাপ এর একক হয়ে থাকে নিউটন মিটার টু দি পাওয়ার -2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? এই যে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে। নেক্সট বলছে অথবা আলোকবর্ষ কাকে বলে? এই যে আলোকবর্ষ কাকে বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন সেগুলোর প্রতি বিশেষ একটা সময় দিচ্ছি না, তোমাদের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, তোমরা তুলে নিও। আর যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলোর পিছনে বেশি টাইম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর আমরা যে পিডিএফটি নিয়ে পড়াচ্ছি, আমরা ফাইনালি যে পিডিএফটি পাবো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে ক্লিক করে দিও, মানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে, মানে কিছুক্ষণ পরেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে ওখানে। ওকে, আচ্ছা, নেক্সট এখানে কি বলছে, যে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? এই যে অ্যান্সারটি দিয়েছি। তারপরের প্রশ্ন বলছে 5 জুল ও আর্গের মধ্যে সম্পর্ক। আচ্ছা, জুল এবং আর্গ খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে তুলে দিয়েছি। আচ্ছা, এরপরে অথবাতে কি বলছে দেখে নিই। m এবং 4m ভরের একটি বস্তুর গতিশক্তি সমান হলে তাদের ভরবেগের অনুপাত কত? আচ্ছা, এখানে দুটি বস্তুর কথা বলছে, আমরা প্রশ্নটা পড়ে যেটা জানলাম। আচ্ছা, প্রথম এবং সেকেন্ড করলাম। প্রথমের জন্য ভর m এবং দ্বিতীয়টার জন্য m। প্রথমটার জন্য যেহেতু, তাই আমরা m1 ধরলাম এবং দ্বিতীয়টার জন্য m2। আচ্ছা, m1 সমান বলেছে m এবং m2 সমান বলেছে 4m। ওকে, তারপর বলছে গতিশক্তি সমান। গতিশক্তিকে আমরা ই দ্বারা চিহ্নিত করি, দুই ক্ষেত্রে ই দিয়ে দিলাম, প্রথমটার জন্য E1, দ্বিতীয়টার জন্য E2। আচ্ছা, যেহেতু সমান বলেছে তাহলে আমরা দুই ক্ষেত্রে সমান ধরলাম, যে প্রথম ক্ষেত্রেও ই, দ্বিতীয় ক্ষেত্রেও ই। তারপরে বলছে ভরবেগের অনুপাত কত? ভরবেগ পি সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে P1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে P2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণটা জানি, যে P সমান √2mE, এই সমীকরণটাই আমরা পুট করব এখানে। আচ্ছা, √2mE। আচ্ছা, যেহেতু প্রথমটার জন্য এই সমীকরণটা বসিয়েছি, তাই m1 এবং E1 দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টার জন্য একই রকমের 2mE, দ্বিতীয়টার জন্য m2 E2। এবারে আমরা মানগুলো পুট করব। √2 m1 এর মান m, E1 এর মান E। একে আর কোনো সমাধান করা যাচ্ছে না, আমরা এখানেই রাখলাম। এদিকে 2m2 এর মান 4m ইন্টু E2 এর মান E। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, যে 2 ইন্টু 2² mE, এটা করা যায়। আচ্ছা, ওই স্টেপটাকেই আমরা এখানে ফলো করছি। যেহেতু এই 2 এর স্কয়ার রয়েছে, তাই
এটি রুটের থেকে বেরিয়ে আসবে, তাই আমরা রুটের বাইরে 2 করছি। 2m(e) যেমন থাকলো তেমন বসিয়ে দিলাম। এখন প্রশ্নানুসারে আমাদের যে দুটি অনুপাত নির্ণয় করতে বলছে, প্রশ্নানুসারে আমাদের বলছে 2 ক্ষেত্রে ভরবেগের অনুপাত, তাহলে p1 এবং p2 দিলাম। p1 এর মান কত বেরিয়েছিল 2m(e) এবং p2 এর মান বেরিয়েছিল 2√2m(e). এখন 2 ক্ষেত্রে √2m কেটে গেল, তাহলে থাকলো কি 1:2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটি আমাদের চেয়েছিল। নেক্সট পরবর্তী আরও একটি অঙ্ক রয়েছে, এটির সমস্যার সমাধানটি আমরা দেখে নেব। 10 মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল একটি বস্তুর গতিশক্তি 1200 জুল হলে বস্তুর ভর কত? আচ্ছা, প্রশ্নে আমাদের ভি সমান দিয়েছে যে 10 মিটার সেকেন্ড ইনভার্স, গতিশক্তি ই কে সমান বলেছে 1200 জুল, বস্তুর ভর এম সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণ জেনে এসেছি তাই লিখতে পারি, আমরা জানি যে ই কে সমান, বা আমরা আমরা লিখতে পারি যে হাফ mv² সমান ই কে, মানে এটা গতিশক্তির সমীকরণে আমরা জেনেছি যে গতিশক্তি ই কে সমান হাফ mv², সেটাই আমরা করেছি। ওকে, এখন এই হাফকে হাফ চলে এলো, এম এর মান নির্ণয় করতে হবে, v², ভি এর মান 10, v² দিয়ে দিলাম, আর ই কে এর মান রয়েছে 1200। আচ্ছা, আমরা মানটা নির্ণয় করব কার? এম এর মান নির্ণয় করব, এম 1200। আচ্ছা, এই 10² যেটা রয়েছে, এই যে বাইটা, একে আমরা পুরোটা টেনে দিতে পারি, এটি উল্টে যাবে এই যে অংশটা। আচ্ছা, এটি উল্টে এখানে কি হবে যে 2/10², আমরা 10²কে লিখতে পারি 10 10 100। ওকে, তাহলে নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকলো 12 × 2, তাহলে 12 2 কেজি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে কি বলছে, চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবী থেকে শোনা যায় না কেন? আমরা তো এটা সেই অনেক ছোট থেকেই, মানে প্রায় 6-7 থেকেই জেনে এসেছি যে চাঁদের মধ্যে বায়ু অনুপস্থিত, চাঁদে বায়ু থাকে না। আর যদি বায়ু না থাকে তাহলে শব্দের কোনো গল্পই নেই, কারণ আমরা শব্দের চ্যাপ্টারে জেনেছি শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয়, বায়ু, কঠিন, তরল যে কোনো কিছু থাকবেই। আচ্ছা, এই অ্যান্সারটি এখানে দেওয়া হলো। নেক্সট পরবর্তীতে এখানে একটি ম্যাথ রয়েছে, এটি দেখে নেব। এটি হচ্ছে উষ্ণতা হবে 20 গ্রাম জল 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? 20 গ্রাম জল বলেছে, গ্রামকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, এম সমান 20 গ্রাম। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, উষ্ণতা থেকে স্ফুটনাঙ্ক পৌঁছাবে। আমরা জানি যে স্ফুটনাঙ্ক হয়ে থাকে কত? স্ফুটনাঙ্ক হয়ে থাকে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি বলতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে? তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত হচ্ছে? টি, যাকে আমরা পার্থক্যকে টি দ্বারা চিহ্নিত করি, টি সমান যে 100 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা এখানে পাচ্ছি 70 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা আপাতত বুঝতে পারলে তোমরা যে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হলে
যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কতে পৌঁছাচ্ছে, তাই আমরা 100 থেকে 30 মাইনাস করলাম। তারপরে বলেছে যে তাপ কত, মানে কতটা তাপ গ্রহণ করবে, তাপ সমান এইচ জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণটা জানি লিখতে পারি, আমরা জানি এইচ সমান এম এস টি। এম এর মান 20, আচ্ছা এস এর মান কত? এস এর মান আমরা জানি কি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিজিএস একক। আমরা সিজিএসটা কেন নিলাম? আমরা এসআইও নিতে পারতাম, কারণ সিজিএস এই কারণে নিচ্ছি, এখানেও সিজিএস এককেই দেওয়া রয়েছে, এই যে গ্রাম, তাই আমরা সিজিএসেই পুট করছি। ওকে, তাহলে এস এর মান 1 দিলাম, টি এর মান কত যেটা বেরিয়েছে 70। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে 7 দুগুণে 14, তার পিঠে দুটো শূন্য হয়ে গেল। যেহেতু আমরা এইচ এর মানটি নির্ণয় করছি, এইচ এর একক হয়ে থাকে সিজিএসে যে ক্যালোরি, আর যদি এসআই হতো তাহলে আমরা জুল পুট করতাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী এখানেও আরও একটি অঙ্ক দেওয়া রয়েছে, এটিরও অ্যান্সার আমরা দেখে নেব। 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে? আমাদের এখানে এইচ এর মান দেওয়া রয়েছে 40 ক্যালোরি, বলছে কি পরিমাণ কার্য করতে হবে, ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি ইউজ করব, যে আমরা জানি ডাব্লু সমান জে ইন্টু এইচ। এই জে এর মান কত? যে হচ্ছে জুল, জে এর মান হয়ে থাকে 4.2, তাহলে আমরা জে এর মানটা পুট করব 4.2 ইন্টু এইচ এর মান 40। পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে, নিচের একটা জিরো উপরে একটা জিরো কেটে গেল, তাহলে 42 ইন্টু 4 করলে আমরা পেয়ে যাব 4 দুগুণে 8, 4 4 16। ওকে, এটা যেহেতু আমরা সিজিএস এককগুলো ব্যবহার করছি, তাহলে আমরা এখানে এর এককটি হয়ে যাবে যে জুল। ওকে, এটা কিন্তু একটা একক জুল, আর এটা হচ্ছে জুল মানে যে এর মান 4.2। ওকে ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, পরমাণুর আধান শূন্য হয় কেন? যে অ্যান্সারটি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে, এটি একটু দেখে নিই। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতগুলি কার্বন ডাই অক্সাইডের অণু বর্তমান রয়েছে? তো আমরা কার্বন ডাই অক্সাইড, যার সংকেত CO2, এর আণবিক ভর হয়ে থাকে কার্বনের জন্য 12, যেটা তোমাদের প্রশ্নেই শেষের দিকে দেওয়া হয়েছে, প্লাস ও এর হয়ে থাকে 16। দুটো ও রয়েছে, তাই 2 দিয়ে গুণ দিলাম, এটি আমরা পাচ্ছি তাহলে 12 প্লাস 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে, তাহলে টোটাল 44 গ্রাম। এবারে আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে প্রশ্নে আমাদের বলেছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 44 গুণিতক 22। আচ্ছা, এই 6.022 ইন্টু 10⁻23 এটা কোথা থেকে এনেছি? যে আমরা থিওরিতে জেনে এসেছি যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হয়ে থাকে এই সংখ্যা, একে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলে থাকি। ওকে, আমরা সবসময় এই সংখ্যাটা দিয়েই ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে যদি আমরা এবার কাটাকাটি করি, 22 দিয়ে সরাসরি দিয়ে দিই, 22 একে 22, 22 দুগুণে 44, 2 দিয়ে দিলে 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। ওকে, তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু
10⁻23। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি অসম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে সম্পৃক্ত করা যায়। আচ্ছা, এখানে তাহলে কি কি বলছে, যে 3টি পয়েন্ট দেওয়া রয়েছে, এটি তোমরা দেখে নিও। আচ্ছা, নেক্সট বলছে অম্লরাজ কি, এই যে অম্লরাজ তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে পিএইচ স্কেল কি, পিএইচ স্কেল এটাও সুন্দরভাবে দেওয়া হয়েছে। নেক্সট তারপরে 13 দাগে কি বলছে, যে আংশিক পাতনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এখানে 3টি প্রয়োগ তুলে ধরেছি, তোমরা 3টিই করে দিয়ে আসবে। ওকে, নেক্সট প্রশ্নে, যে ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়। এই যে ক্লোরিনেশন পদ্ধতি সুন্দরভাবে দেওয়া হয়েছে, এই পর্যন্তই। আচ্ছা, নেক্সট শৈবাল ব্রুম কাকে বলে। আচ্ছা, শৈবাল ব্রুমকে আমরা অ্যালগাল ব্রুম বা শৈবাল ব্রুমও বলে থাকি। এই শৈবাল ব্রুম বা অ্যালবাম ব্রুম জিনিসটা কি, খুব সুন্দর কয়েক লাইনের মধ্যে অ্যান্সারটি দিয়েছি। নেক্সট, আচ্ছা এখন আমরা গ্রুপ সি কমপ্লিট করলাম। গ্রুপ ডির 4 দাগের 1 প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে বার্নলের নীতিটি বিবৃতি করো। এই যে বার্নলের নীতিটি বা উপপাদ্য বলি না কেন, এটাই। এর গাণিতিক রূপটি কি, এই যে গাণিতিক রূপ কোনটি কি সেটা দিয়েছি। নেক্সট বলছে বার্নলের নীতির একটি সীমাবদ্ধতা লেখো। আচ্ছা, সীমাবদ্ধতা হিসাবে আমরা এখানেই লিখে দিচ্ছি যে চলন্ত বা উচ্চ গতিতে উচ্চ বেগে গতিশীল ট্রেনের থেকে দূরে থাকা, এটি হচ্ছে একটা সীমাবদ্ধতা, মানে একটা সীমার মধ্যে থাকতে হবে। নেক্সট 2 বলছে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সম্পর্কটি প্রতিষ্ঠা করতে বলছে। এই যে মানে লেখচিত্র, তার মধ্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সম্পর্কটি প্রতিষ্ঠা করা হলো। নেক্সট পরবর্তীতে বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি ব্যাখ্যা করো। এই যে খুব অল্প ভাষার মধ্যে ক্যালকুলেশনের সাহায্যে তোমাদেরকে এই সমীকরণটি প্রতিষ্ঠা করা হলো, অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথ দিয়েছে, এই ম্যাথটি আমরা ক্যালকুলেশন করে নেব। আচ্ছা, আমরা এটা হচ্ছে শব্দ থেকে দেওয়া হয়েছে। যখন শব্দের আমরা অনুশীলনীমূলক কোশ্চেনগুলো করেছিলাম সেই ছায়া টেক্সট বইয়ে, যারা ক্লাসটি দেখোনিও তোমরা অবশ্যই দেখতে পারো, সেখানেও ঠিক একই রকমের কোশ্চেনটি করেছিলাম, শুধুমাত্র একটি পার্থক্য ছিল, এখানে 4 সেকেন্ড দেওয়া রয়েছে আর সেখানে ছিল 3 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে সেকেন্ড, তার পরিবর্তে টাইপিংয়ে 5 হয়ে গিয়েছে। আচ্ছা, কোশ্চেনটি আমরা এবার শুরু করছি। দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে কোনো এক স্থানে দাঁড়ানো এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোড়ায় 2 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি এবং 4 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত? সিম্পল একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। ধরো এই একটি পাহাড়, এদিকে একটি পাহাড়, ঠিক এই রকম জায়গাতে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। প্রথম পাহাড়টি এ এবং দ্বিতীয় পাহাড়টি বি দিলাম। এই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তির থেকে প্রথম পাহাড়টির মধ্যে দূরত্ব এক্স এবং দ্বিতীয় পাহাড়টির মধ্যে দূরত্ব ওয়াই ধরলাম। এখন আমাদের বলেছে এই এক্স এবং ওয়াই এই দুটি পাহাড়ের মধ্যে দূরত্ব কত, যেখানে প্রথম প্রতিধ্বনি এসেছে 2 সেকেন্ডে এবং দ্বিতীয় প্রতিধ্বনি এসেছে 4 সেকেন্ডে। আচ্ছা, আমরা এখানে যে ভাষাগুলো বললাম এই ভাষাগুলো দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আর এই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে এই স্থানটিকে আমরা পি স্থান ধরলাম। আচ্ছা, এটি আমরা একটু ভাষা দিয়ে এখানে লিখে নিচ্ছি, যে ধরি
এ ও বি পাহাড়ের মধ্যে পি বিন্দুতে ব্যক্তিটি আছে। তাহলে এ পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব x মিটার। তাহলে বি পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব যেটা আমরা ধরেছিলাম y মিটার। এখন এই যে দেখো চিত্রের মাধ্যমে আমরা ওয়াইটাকে একটু বড় রেখেছি, ওয়াই বড় এক্সের থেকে। আচ্ছা, এখানে আমরা একটু লিখে দিই যে ব্যক্তিটি, বা এটা না লিখলেও চলে, কোনো অসুবিধা নেই। ওকে, এটা ক্যান্সেল করে দিও। আচ্ছা, এখন আমরা এই এ পাহাড় মানে এক্সের মান এবং ওয়াইয়ের মানটি নির্ণয় করব। আচ্ছা, এ পাহাড়ের জন্য ওকে। আচ্ছা, আমরা যে সমীকরণটা জানি যে 2 গুণিতক এক্স মানে পাহাড় এবং ব্যক্তিটির মধ্যে দূরত্ব এক্স সমান শব্দের বেগ আমাদের দেওয়া রয়েছে 330 মিটার। তাহলে এখানে করছি শব্দের বেগ 330 গুণিতক শব্দ নির্বন্ধ জিনিসটা কি? আমরা তো এই এক্সকে ধরছি, এই এক্সের সময় শব্দ নির্বন্ধ হয়েছিল 2 সেকেন্ডে। ওকে, তাই আমরা এখানে 2 সেকেন্ড ধরে নিচ্ছি, 2 সেকেন্ড আর লিখছি না। এখানে এক্সের মান কত? এক্স সমান 330 গুণিতক 2/2, 2 কেটে গেল, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 330। আচ্ছা, এরপরে বি পাহাড়ের জন্য ঠিক একই রকমের 2 গুণিতক পি বিন্দু থেকে বি পাহাড়ের মধ্যে দূরত্ব কত? ওয়াই সমান বায়ুতে শব্দের বেগ কত? 330 গুণিতক সেখানে শব্দ নির্বন্ধ কত ছিল? এই যে 4 সেকেন্ড, তাই আমরা এখানে 4 সেকেন্ড করে নিচ্ছি। এখন আমরা কাটাকাটি করব। আচ্ছা, এদিকেই আমরা কাটাকাটি করতে পারি, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আমরা ওয়াই সমান পাচ্ছি 330 গুণিতক 2, যে 2 শূন্য 0, 3 2 6, 3 2 6। আমরা তাহলে এখানে আমরা প্রথমেই বলেছিলাম আমাদের কোন মানটিকে নির্ণয় করতে হবে, যে এ বিন্দু থেকে বি বিন্দুর মানে দুটি পাহাড়ের মধ্যে দূরত্ব মানে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে করতে পারি যে দুটি পাহাড়ের দূরত্ব সমান এক্স প্লাস ওয়াই। এক্স এর মান কত বেরিয়েছে? 330 প্লাস ওয়াই এর মান কত? 660। তাহলে আমরা এখানে পাচ্ছি 990 এত। আচ্ছা, যেহেতু দূরত্ব নির্ণয় করছি, দূরত্বের একক কি হয়ে থাকে? মিটার। তাহলে মিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা এখন যাচ্ছি, যে বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। আচ্ছা, জলের ব্যতিক্রান্ত প্রসারণ এই যে দেওয়া হয়েছে, এই কিছু কথাটাকে তুলে দিও বলছে। আচ্ছা, এই কিছু কথাটা দরকারে রেখে দাও, কারণ ভাষাটা একটু ঠিক করতে হবে। মানে কিছু পরিমাণ উষ্ণ জল নিয়ে ঠান্ডা করলে অন্য তরলের মতনই জলের আয়তন 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে থাকে, কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করলে জলের আয়তন না কমে বৃদ্ধি পায়। 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন হয়ে থাকে। তাই এই ঘটনাটি হচ্ছে বলছে ব্যতিক্রান্ত প্রসারণ, মানে ব্যতিক্রম দেখা দেয়। আচ্ছা, ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে, বলছে জলজ প্রাণীদের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব উল্লেখ করো। এই যে খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে।
নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 6টা পয়েন্ট রয়েছে, তোমরা 6টা পয়েন্টের মধ্যে তোমাদের খুশি আমার মতে 6টাই করে দিয়ে আসো, কারণ 3 নাম্বার দিবে যেহেতু একটু তো বেশি করতেই হবে। তা বলে 3 নাম্বারের জন্য 3টে পয়েন্ট করবে এটা কিন্তু ঠিক নয়। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে। এই যে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে দেওয়া হয়েছে, বলছে এর মান কত, এর মানটি হলো 6.022 ইন্টু 10⁻23। তার সঙ্গে বলছে অ্যাভোগাড্রো সংখ্যায় কিভাবে আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র রচনা করে তা ব্যাখ্যা করো। এই যে এখানে অ্যান্সারটি দিয়েছি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে কলয়েডীয় দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। আচ্ছা, কলয়েডীয় দ্রবণ কীভাবে প্রস্তুত করা হয়, এই যে এখানে কয়েকটা লাইনের মধ্যে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট ওর সঙ্গে বলছে প্রকৃত দ্রবণের 3টি বৈশিষ্ট্য লেখো। প্রকৃত দ্রবণ যাওয়া যাক। এই যে প্রকৃত দ্রবণের বিস্তৃত কণার ব্যাসার্ধ দেওয়া রয়েছে, প্রকৃতি দেওয়া রয়েছে, বর্ণ, পরিস্রাবণ এবং আলোক ধর্ম, স্থিতিয়ে পড়ার প্রবণতা খুব সুন্দর পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি, দেখে রাখবে। নেক্সট বলছে কৃষি জমিতে পিএইচ এর প্রভাব উল্লেখ করো। এই যে 5টা পয়েন্ট দেওয়া রয়েছে, 5টাই তোমরা করে দিয়ে আসবে। ওকে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল, যেটা আমরা কমপ্লিট করলাম। আজকে আমাদের ক্লাসের মধ্যে যেগুলো টপিক আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আচ্ছা, আর একটা বিশেষ কথা যে তোমাদের এই ক্লাসগুলোতে কি কি নিয়ে এলে